নমস্কার। আজকের এই পর্বে আমরা একটা বেশ বড়সড় বিষয় নিয়ে কথা বলতে চলেছি। মানে ঠিক যে রাসায়নিকগুলো আমরা আমাদের খাবার ফলাতে ব্যবহার করি সেগুলো নিয়ে। আর এই প্রশ্নটাই কিন্তু সারের ধাঁধার ঠিক কেন্দ্রে, যা আজকের দিনের কৃষির জন্য এক বিরাট চ্যালেঞ্জ। দেখুন, একদিকে এটা যেমন গোটা বিশ্বের খাদ্য নিরাপত্তার জন্য অপরিহার্য, আবার অন্যদিকে ঠিকমতো ব্যবহার না করলে পরিবেশের মারাত্মক ক্ষতিও করতে পারে। আচ্ছা, তাহলে চলুন সমস্যাটা ঠিক কোথায় সেটার একটু গভীরে যাই। ব্যাপারটা হলো, বিপুল পরিমাণ সার যা ফসলের জন্য দেওয়া হয় তা আসলে ফসল পর্যন্ত পৌঁছাই না। ভাবা যায়, সারা বিশ্বে যে পরিমাণ নাইট্রোজেন সার ব্যবহার করা হয় তার প্রায় ৫০ থেকে ৭০% নষ্ট হয়ে যায়। এটা কিন্তু অর্থনৈতিক দিক থেকেও যেমন বিরাট ক্ষতি, তেমনি পরিবেশের জন্য মারাত্মক। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এই পুষ্টি উপাদানটা যেভাবে পালিয়ে যায় মনে হয় যেন কোনো রাসায়নিক জাদুকর তার খেল দেখাচ্ছে। প্রথমত, এটা বাতাসে উবে যেতে পারে। এই প্রক্রিয়াটাকে বলে ভলাটাইজেশন, যেখানে সারটা অ্যামোনিয়া গ্যাস হয়ে সোজা বায়ুমণ্ডলে মিশে যায়। দ্বিতীয়ত, বৃষ্টির জলের সাথে ধুয়ে যেতে পারে, আর এই ধুয়ে যাওয়া সার আমাদের ভূগর্ভস্থ জলকে দূষিত করে, যা থেকে শিশুদের মধ্যে ব্লু বেবি সিনড্রোমের মতো ভয়ঙ্কর স্বাস্থ্য ঝুঁকিও তৈরি হতে পারে। আর তৃতীয় পথটা হল, মাটিতে থাকা জীবাণুরা এটাকে একটা শক্তিশালী গ্রিনহাউস গ্যাসে বদলে দেয়। আর এই গ্যাসটা এতটাই মারাত্মক যে এটা আমাদের পরের আলোচনার মূল বিষয়। এটাই হলো জলবায়ুর সাথে সরাসরি সংযোগ। সার থেকে যে নাইট্রাস অক্সাইড গ্যাসটা বের হয় সেটা কার্বন ডাই অক্সাইডের থেকেও প্রায় ৩০০ গুণ বেশি শক্তিশালী একটা গ্রিনহাউস গ্যাস। কিন্তু সমস্যাটা শুধু নাইট্রোজেনকে নিয়েই নয়, ফসফরাসও আছে, যার আচরণ হয়তো আলাদা, কিন্তু বিপদটা কিছু কম নয়। ফসফরাসের এই দীর্ঘস্থায়ী ভূত, মানে যা মাটিতে বছরের পর বছর থেকে যায়, সেটা শেষমেশ ধুয়ে গিয়ে মেশে আমাদের জলাশয়গুলোতে। আর সেখানেই শুরু হয় ইউট্রোফিকেশন নামের এক ধ্বংসলীলা, যা জলের অক্সিজেন শেষ করে দিয়ে জলজ প্রাণীদের জীবন কেড়ে নেয়। তাহলে এখন প্রশ্ন হল, এর সমাধান কি? চলুন এবার সেদিকেই নজর দেওয়া যাক। এমন একটা পদ্ধতির কথা বলবো যা এই ভেঙে পড়া ব্যবস্থাটাকে সারিয়ে তুলতে পারে। এর জন্য কৃষিবিজ্ঞানীরা একটা দারুণ আর খুব সহজবোধ্য একটা উপায় বের করেছেন, যার নাম 4R ফ্রেমওয়ার্ক। এই 4R নীতির মধ্যে একটা হলো সঠিক স্থান। চলুন এর একটা বাস্তব উদাহরণ দেখি, যা দেখিয়ে দেবে এই পদ্ধতিটা আসলে কতটা কাজের। ব্যাপারটা শুধু কথার কথা নয়, এর সাফল্য কিন্তু প্রমাণিত। বাংলাদেশে ধান চাষে ইউরিয়া ডিপ্লেসমেন্ট বা ইউডিপি পদ্ধতি ব্যবহার করে কৃষকরা সারের ব্যবহার ৩০% কমিয়েও ফলন বাড়িয়ে ফেলেছেন। মানে সারের বড়িগুলো শুধু মাটির গভীরে, ঠিক যেখানে গাছের শিকড় আছে, সেখানে পুঁতে দিয়েই এই অবিশ্বাস্য ফলাফল পাওয়া গেছে। তাহলে বোঝাই যাচ্ছে, মূল ব্যাপারটা শুধু চাষবাসের মধ্যেই সীমাবদ্ধ নেই। এর সমাধান আসলে আমাদের গোটা গ্রহের স্বাস্থ্যের সাথে জড়িত। এই 4R কাঠামোটা একটা প্রধান কৌশল, কিন্তু এটাই সব নয়। এটা আসলে একটা বড়সড় আন্দোলনের অংশ, যার লক্ষ্য হল একটা সার্কুলার নিউট্রিয়েন্ট ইকোনমি তৈরি করা। মানে এর সাথে কম্পোস্ট, বায়োচার বা বায়োফার্টিলাইজারের মতো প্রকৃতিভিত্তিক সমাধানগুলোও জুড়ে রয়েছে। আর এটাই হল ওয়ান হেলথ ধারণার মূল ভিত্তি, অর্থাৎ সুস্থ মাটি মানেই বিশুদ্ধ বাতাস, নিরাপদ জল আর আমাদের সবার সুস্থ থাকা। সবশেষে সারের বুদ্ধিমান ব্যবহারই কিন্তু মাটির সেই আসল শক্তিটাকে রক্ষা করে, যার ওপর ভর করে আমরা সবাই বেঁচে আছি। এসব কিছু আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। ভবিষ্যতের কৃষি কি আরও বেশি সার ব্যবহারের ওপর নির্ভর করবে, নাকি কম কিন্তু বুদ্ধিমান ব্যবহারের দিকে এগোবে?